হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম দারুণ দুর্দান্ত একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। সবাইকে বলবো তাড়াতাড়ি লাইক করে দাও, সময় একদম নষ্ট না করে আমরা সোজা ঘটনায় যাব। সবাই একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও। কি করছো কি? তাহলে চলো এখন আমরা ঘটনায় যাই। তবে ঘটনায় যাবার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো। সবাই ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবে। আজকে ঘটনায় আমরা একটা ছোট্ট করে প্রশ্ন রাখবো, দেখবো প্রশ্নের উত্তর সঠিক কে কে দিতে পারো। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের আমি নামগুলো একটা শর্টস ভিডিওয়ে কালকে অবশ্যই কিন্তু শেয়ার করব। তাহলে চলো, এরকম ধরনের আগেও আমরা করেছি, যদিও নামগুলো ডিক্লেয়ার করতাম আমরা কমেন্টের, কিন্তু এখন থেকে আমরা যে নামগুলো তোমরা সঠিক উত্তর দিতে পারবে যারা যারা শুনে, তাদের নামগুলো একটা শর্টস মিনি ব্লগ বা শর্টসের মধ্যে কিন্তু আমি পরের দিনকে নামগুলো শেয়ার করে দেবো। তাহলে চলো, খুব ভালো একটা ইউনিক, তোমাদের মধ্যে কেউ একজন এই বুদ্ধিটা আমায় দিয়েছে। আর আমরা এবার ঘটনায় এগোই। দেখো, আমরা প্রত্যেককেই কোথাও না কোথাও ঘুরতে গেলে পারে একটা আনন্দ সহকারে যাই। আমরা কখনোই আশা করি না যে আমাদের সাথে কোনো রকম সুপার ন্যাচারাল অথবা কোনো রকম হরার এক্সপিরিয়েন্স হোক, এটা আমরা কেউ কোনোদিনও চাই না। কিন্তু কিন্তু অনেক সময় না চাইতেও হতে পারে ইউনিভার্স আমাদের কারোর সাথে এরকম দেখা করিয়ে দেয়, হতে পারে কোনো এক্সপিরিয়েন্স আমাদের করিয়ে দেয় যেটা আমরা সত্যি বাস্তবে করতেই চাই না, সেই এক্সপিরিয়েন্সটা আমরা নিতেই চাই না। আজকে এরকমই একটি ঘটনা বলবো। মালা সরকার আমাকে ঘটনাটা পাঠান। মালা দিদিভাইয়ের বয়স এখন 56 বছর। দিদিভাইয়ের এক নাতি, উনি কিন্তু ঘটনাটা দিদিভাই যেরমভাবে বলেছেন, মালা দিদিভাইয়ের মুখের কথাগুলো শুনে তার যে নাতি, সে আমাদেরকে ঘটনাটা শেয়ার করেন। আজকে মালা দিদিভাইয়ের এই যে 56 বছর বয়স, এই বয়সে এসে উনি আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন, আমার মনে হয় না এই ঘটনাটা কোনো রকম উনি বানিয়ে অথবা কোনো রকম গল্প শুনে উনি বলছেন। কারণ ওনার জীবনে চরম একটা দাগ, যা উনি যতদিন এই জীবনে আছেন পৃথিবীতে, ওনার এক্সেস করছেন, ওনার অস্তিত্ব উনি কোনো দিন ভুলবেন না। কি বলেন দিদিভাই? দিদিভাইয়ের কথা মতো এবার আমরা শুনবো। আমি যখন 18-19 বছর বয়স, তখন আমার মামার বাড়িতে আমি যাই। সাবেকিয়ানার এক বাড়ি, বর্ধমানের কোনো একটা গ্রামে দোতলা একটি বাড়ি। আর বলে রাখি, আমার যে মামারা ছিলেন, মামারা জমিদার ছিলেন। আমি যখনই ওখানে যেতাম, আমার একটু মানে রানী রানী, একটু জমিদারের বাড়ির বংশধর বলে খুব নিজেকে নিজে গর্বিত ফিল হতো। যখন আমি যেতাম তখনও পর্যন্ত মামা মামি, আমার 3 মামা, দেখতাম প্রচুর গরিব মানুষ যারা দুমুঠো অন্নের জন্য হয়তো কেউ চাল নিতে আসতেন, কেউ সবজি নিতে আসতেন, বিনা পয়সায়, কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে না। আবার অনেকে আসতেন দুমুঠো ভাত খাওয়ার জন্য। প্রত্যেক দিন আলাদা করে একটা জায়গায় রান্না করা হতো গরিব মানুষদের জন্য, কারণ প্রত্যেক দিনই কেউ না কেউ আসতেন, ভোজন করতেন, মধ্যাহ্ন ভোজন। সেরকমই যখন আমার মা আমার বাবার সাথে যেতাম বর্ধমানে মামার বাড়ি ঘুরতে, তখন দেখতাম দুপুরবেলা বাড়িতে কিন্তু প্রচুর লোক জমায়েত হতো, মনে হয় যেন কোনো অনুষ্ঠান হচ্ছে। একটা নিয়ম সব সময় ছিল, যদি কারোর শরীর খারাপ না হতো, বাড়ির কেউ যদি অসুস্থ না হতেন, তাহলে পারে কিন্তু যারা আসতেন গ্রামের দরিদ্র মানুষ, তাদের কিন্তু আগে মধ্যাহ্ন ভোজন করানো হতো। আমার 3 মামা একটাই কথা বলতেন, দেবতা মানুষের মধ্যেই অবস্থিত, মানুষের অন্তরেই কিন্তু স্বয়ং নারায়ণ বাস করেন। আর আজকে আমার যে রাজত্ব,
আমাকে যে জমিদার বলে, যে তুমি আমার বাবা মানে মালা দিদিভাইয়ের যিনি ঠাকুরদা ছিলেন, উনি ছিলেন একজন জমিদার। সেই বংশ এখনো পর্যন্ত টেনে নিয়ে আসছে। বলছেন আমার মামা, 3 মামার একই কথা ছিল যে যারা আসেন বাড়িতে দরিদ্র মানুষ তারা আগে খাবে, যদি বাড়ির পরিবারের কারোর সেরকম কোনো অসুবিধা না থাকে তাহলে তারা মধ্যাহ্ন ভোজন পরে করবেন, আগে তাদের আত্মা মন শান্তি করে পেট ভরে খাওয়ানোর পর। এই চলটা বরাবর দেখে এসছি। যদিও 3 মামার মধ্যে কোনো মামাই আজ আর নেই, এক মামি আছেন, 2 মামিও মারা গেছেন। কারণ এখন দিদিভাইয়ের বয়স 56 বছর, মালা দিদিভাইয়ের। আর দিদিভাই যখন ঘটনাটা বলছেন তখন ওনার 17-18 বছর বয়স, অনেকটা লং টাইম। দিদিভাই বলেন এরকম অনেকেই দেখতাম আসতো, খেতো, খুব ভালো লাগতো। মানে কোনোদিন বাবা মায়ের কাছে কোনো সময় বায়না করতাম না যে আমাকে তুমি কোনো জায়গায় ঘোরাতে নিয়ে চলো। ঘোরাতে নিয়ে যাবার কথা আসলে সেটা হচ্ছে আমার মামার বাড়ি বর্ধমান যাব। এবার ঘটনাটা বলি। একদিন দুপুরবেলা যত গ্রামের দরিদ্র মানুষ আছেন সবাই যখন মধ্যাহ্ন ভোজন করে বেরিয়ে যান, তখন আমাদের ভোজনে কেউ আমরা বসিনি। দোতলার বারান্দায় আমি চুল ছেড়ে দাঁড়িয়ে আছি। ওই সময় বলে রাখি একটা চল ছিল, বলে রাখি, সেটা হচ্ছে শাড়ি পরা। মালা দিদিভাইও কিন্তু ওই সময় শাড়িই পরতেন। দিদিভাই জানান যে চুড়িদার নাইটি এসব কি জিনিস আমাদের পরিবারে আমরা কোনোদিন দেখিনি। সেই দিনকেও কিন্তু শাড়ি পরা, স্নান করে সদ্য চুল ছেড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখছি একে একে সবাই চলে যাচ্ছে। তখন খুব ভালো করে মনে আছে আমার বয়সটা 18+, আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে একটা গায়ের মধ্যে আমার কিছু একটা এসে পড়লো। আমি হঠাৎ করে চমকে উঠে চারপাশটা দেখতে লাগলাম যে আমার শরীরে একটা কিছু ছোঁয়া লাগলো। কি? হঠাৎ আমি দেখলাম একটা ছটপট ছটপট করছে একটা পাখি হয়তো ধাক্কা খেয়ে কোনো জায়গায়, অথবা হতে পারে উপরে যখন আকাশে সে উড়ছিল, হতে পারে কোনো বড় পাখি ওকে ঠোকরানোর চেষ্টা করেছে বা এরকম কিছু। একটু জখম ছিল, একটু ওর পালকের নিচ থেকে একটু ব্লিডিং হচ্ছিল। আমি পাখিটাকে হাত দিয়ে তুলে ছুটে আমি নিয়ে গেলাম বড় মামির কাছে। বড় মামি তখন, যারা দরিদ্র মানুষ গ্রামের খাওয়া দাওয়া করে চলে যান, আমার বড় মামি সেই জায়গাটা নেতা দিচ্ছে। তারপর ওখানটা শুকিয়ে গেলে আমরা খেতে বসবো ওখানেই। বড় মামিকে গিয়ে বললাম, মামি দেখো না, এই পাখিটা আমার গায়ে এসে পড়লো, দেখো ও রক্ত বেরোচ্ছে। মামি ছুটে গিয়ে হাতটা ধুয়েই রান্নাঘর থেকে বেশ কিছুটা গুঁড়ো হলুদ নিয়ে পাখিটার ডানার নিচে যেখানে ব্লিডিং হচ্ছিল ওখানটা দিয়ে দেয়, দিয়ে বলল ওকে ঝুড়ি চাপা দিয়ে উপরের ঘরে রেখে দে, কারণ এখন ছাড়লে পারে হয়তো বাইরে বড় পাখি ঠাকি ধরে হয়তো ওকে মেরে ফেলবে। তাই জন্য বলল ওকে ঝুড়ি চাপা দিয়ে রেখে দে, ও থাকুক, পরে একটা সময় ও একটু সুস্থ হয়ে উঠলে আগামীকাল সকালে ওকে আকাশে ছেড়ে দেওয়া হবে। ভালো কথা। পাখিটা চি 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 করে ডাকছিল, হয়তো ওর কোথাও ব্যথা হচ্ছে। আমি খুব যত্ন সহকারে ওর মাথায় হাত বুলাতে ওকে নিয়ে গিয়ে দোতলার আমার যে রুমটা ছিল সেই রুমে, অনেকগুলো ঘর তো থাকার কোনো রকম অসুবিধা হয় না। মা বাবা একসঙ্গে পাশের রুমে থাকে, আমি একটা রুমে থাকি, আর নিচে মামা 3 মামি থাকে। তো আমি আমার ঘরে ওকে খুব যত্ন করে একটা ঝুড়ি মামি হাতে দিয়েছিলেন, ওখানে আমি রেখে দিই। তারপর আসি দুপুরে সবার সাথে বসে আমরা মধ্যাহ্ন ভোজনটা কমপ্লিট করে আবার চলে যাই উপরে। কারণ মামা মামির সাথে সেরকমভাবে আমাদের কথা বলা, ইয়ার্কি, আড্ডা অথবা
হয়তো বড়রা ওখানে কোনো কথা বলছে, সেখানে আমার বসে থাকা, বসে থেকে শোনা, এই জিনিসগুলো আমাদের পরিবারে কোনোদিন ছিল না। বড় মামির এক ছেলে, উনি বাইরে পড়াশোনা করতেন, আর দুই মামা মামির তখনও পর্যন্ত কোনো সন্তান ছিল না, তখনও পর্যন্ত কোনো সন্তান ছিল না। আমি উপরে চলে যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে। আমার মনে একটা খুব আনন্দ, সেটা হচ্ছে সেই যে পাখিটা আমি পেয়েছি, ওকে নিয়েই তো আমার সময়টা কেটে যাবে। পাখিটাকে আমি চিনি না, নাম না জানা একটা অজানা, বেশ সুন্দর দেখতে একটা ছোট্ট পাখি, একটা ছোট্ট প্রাণ। তাকে নিয়ে গিয়ে মুসুরির ডাল, চাল সব মামির কাছ দিয়ে সংগ্রহ করে এনে তাকে অল্প অল্প করে দিচ্ছি। সে নিজের মতো করে একটা দুটো খাচ্ছে, আবার পাটা মুড়িয়ে বসে পড়ছে, হয়তো কোথাও ব্যথা লাগছে। এইরকম করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তখন আমার বড় মামা উপরে এসে বলল, কিরে মালা, তুই নাকি কোনো পাখি টাকি ধরেছিস? আমি বললাম, না মামা, পাখি আমি ধরিনি, আমি তো দাঁড়িয়েছিলাম দুপুরবেলা, একটু চুলটা এলো করে রোদে দাঁড়িয়েছিলাম, তখন পাখিটা এসে আমার শরীরের সাথে ধাক্কা খায়। তারপর দেখলাম ওর ডানার নিচ থেকে একটু রক্ত বেরোচ্ছে। তারপর মামি হলুদটা দিয়ে দেয়, আমি এখানে রেখে দিয়েছি, মামা তুমি দেখবে, আসো। মামা পাখিটাকে দেখে বলল, ঠিক আছে পাখিটা থাক, কোনো অসুবিধা নেই, তুই খেতে চল, আমি তোকে ডাকতে আসলাম। আমি বুঝতেই পেরেছি তুই পাখি নিয়ে খুব মেতে আছিস, বড় মামি তোকে দুবার হাঁকও দিয়েছে, তুই তো শুনিসনি। আমি বললাম, মা, বড় মামি ডেকেছে, সত্যি আমি শুনিনি, বলে আমি নিচে খেতে আসলাম। সবার সাথে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি কিন্তু আবার আমার রুমে চলে যাই। গিয়ে আর পাখিটাকে আমি দেখিনি, চোখে ঘুম ছিল, আমি কিন্তু শুয়ে পড়ি। রাতের বেলা দরজা ভিতর থেকে বন্ধ, আমি শুয়ে আছি, হঠাৎ একটা ছটপট ছটপট করার একটা শব্দ পাচ্ছি, যেন ছটপট ছটপট করছি কিছু একটা। হঠাৎ চোখটা খুলে ভাবলাম, এ বাবা, পাখিটাকে আবার বিড়াল টিড়াল ঢুকলো না তো কোথাও থেকে? হয়তো আগেই ওত পেতে ঘরে খাটের তলায় বসেছিল। দেখি তো, সাথে সাথে উঠে ঘরের লাইটটা আমি যখনই জ্বালালাম, দেখলাম লাইটটা অনেক পুরোনো কালের বাড়ি, আগেই বললাম সাবেকিয়ানার বাড়ি তো লাইটটা দেখলাম দপ 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 করতে করতে বন্ধই হয়ে গেল। আমি বললাম, যা, এবার কি হবে? লাইটটা তো পুরো বন্ধ হয়ে গেল, কি হবে? মনে মনে ভাবতে ভাবতে, আর তখন তো ফোন টোনের কিছু ছিল না বালাই, যে ফোনের ফ্ল্যাশ লাইটটা এখন কিছু হলেই টুক করে একটা সুইচে হাত দিয়েই জ্বালিয়ে নিলাম, ওইসব ছিল না। আমি তো কিছু চোখে দেখতে পাচ্ছি না, আস্তে করে দরজাটা খুললাম। দরজা খুলতেই কিন্তু সামনেই হচ্ছে আমার সেই ব্যালকনিটা, ওখান থেকেই হেঁটে সিঁড়ি দিয়ে নামতে হবে। তো আমি যখনই আমার দরজাটা খুলি, আমার যে ঘরে ছিলাম দোতলার, খুলে আমি আবার দরজাটা বন্ধ করে দিলাম। যদি পাখিটা উড়ে যায়, যদি বিড়াল ঢুকে যায়, মানে নানা রকম বাচ্চা বয়স, নানা রকম কিছু ভাবছি। হঠাৎ যখন সিঁড়ি দিয়ে নাবার আগেই বাইরে জঙ্গলের দিকে চোখ গেল। বাইরে জঙ্গলের দিকে চোখ যেতেই আমি দেখলাম একটা আলো জ্বলছে, কিন্তু এত রাতে ওখানে আলো জ্বলছে কেন? কিছু কি হলো? আর পুরো জায়গাটাই কিন্তু আমার 3 মামার। তো আমি ভাবলাম, কি জানি, মামাদের বাড়িতে কি কেউ আসলো, কোনো অসুবিধা হলো? অনেক সময় অনেক কারণেও রাত বিগতে লোকজন আসে। তো আমি ওই বেলকনির ওখানটা সেটে দাঁড়িয়ে দেখছি। আমি দেখছি কিছু মানুষ, যাদের হাতে সাদা সাদা লাইট রয়েছে। আমি জানি না সেগুলো টর্চের আলো ছিল কি কোনো হ্যাচাক লাইট কি কোনো হ্যারোকিন, আমি জানি না। সাদা সাদা আলো, আর মানে তখন তো বাল্ব লাইট ছিল, তখন সাদা আলোটা অতটা চল ছিল না, কিন্তু সাদা আলো এরকম আমি বুঝতে পারলাম না। আমি ওখানে দাঁড়িয়ে চুপচাপ দেখছি। আমি দেখলাম 6-7 জন লোক ওই মামাদের বাড়ির যে সামনে একটা পুকুর আছে, পুকুরটা মানে এত সুন্দর গোছানো, সুন্দর করে সাজানো ওই পুকুরটা, ওইখানে দেখলাম ওরা গিয়ে সব মানুষগুলো বসলো পুকুর পাড়ে। আমি বললাম, রাত তো এখন অনেক হয়েছে, কারণ খুব ভালো করে মনে আছে যখন মামা আমাকে ডেকেছিলেন, খেতে গেছিলাম,
তখন তো মামা আমাকে বলল অনেক রাত হয়েছে, তাহলে এখন তো আমি ঘুম থেকে উঠলাম, অনেকটাই রাত হবে। আমি জানি না ঘড়ির সময় টময় তো আমি বলতে পারবো না ওই সময়। আর ওপরের ঘরে কোনো ঘড়ি টড়ি ছিল না, আর হাত ঘড়িও তখন পরার ওরকম কোনো চলও ছিল না অতটা, থাকলেও আমরা পড়তাম না। তখন আমি ওখান থেকে দাঁড়িয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করছি অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এই রাতের বেলা ওখানেই বা মানুষগুলো কেন গিয়ে বসলো। একটা সময় লক্ষ্য করলাম, মানে কি বলবো, আমার নিজের চোখে দেখা। আমি ওই যে প্রথমেই ঘটনার শুরুতে বললাম, দিদিভাই বলেছেন যে এই পৃথিবীতে আমার আমার অস্তিত্ব যতদিন আছে আমি তো কোনোদিন ভুলবো না। আমি তখন দেখলাম যে মানুষগুলো বেশ সারিয়ে দিয়ে পুকুর পাড়ে বসেছে, যেন মাছ ধরতে বসেছে, মানে হাতে ছিপ নিয়ে। আমি দেখছি যে সবাই খুব আহ উল্লাস করছে, খুব উল্লাস করছে, খুব আনন্দিত তারা। 7 জন ছিল বসে, তারা মানে নিজেদের হাত দিয়েই আহ সেই যে কি দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। একটা মানুষ যার হাইট 5.5-6 ফুট আনুমানিক হবে, সেই মানুষগুলো নিজেদের হাত জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে, মানে পুকুরের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারা তাদের ইচ্ছা মতো মাছ তুলে তুলে তারা এরকম করে খাচ্ছে। আমি এই জিনিসটা যখন দাঁড়িয়ে দেখছি, অদ্ভুতভাবে আমার কোথাও গিয়ে একটা শরীরের মধ্যে যেন শিহরণ দিচ্ছে যে আমি নিচে যাব কি করে, আমি নিচে যাব কি করে, আমি কি দেখছি, আমি নিচে যেতে পারবো না। আমি ভয়তে দরজাটা খুলে আস্তে করে দরজাটা বন্ধ করে দিয়ে ভিতর দিয়ে চুপচাপ বসে আছি। আমার ঘর পুরো অন্ধকার, অন্ধকারের কারণে শরীরে যেন আরো শিহরণ বেশি দিচ্ছে, প্রচণ্ড 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 ভয় লাগছে। একটা সময় আমি বসে আছি, বুঝতে পারছি ঠিক দোতলার আমার যে দরজার বাইরে কেউ যেন হাঁটাচলা করছে। শরীরের মধ্যে ভয়টা যেন অত্যাধিক আরো বেশি আমার বেড়ে গেল। এ কি, কে উঠেছে দোতলায়, এখানে কে হাঁটাহাঁটি করছে, এ কি, কেউ কি ঘরে ঢুকে যাবে না তো? নানা রকম ভয় লাগছে। মা বাবা তো পাশের রুমে আছে। আবার ভাবছি তাহলে কি মা বাবা উঠলো, তাহলে কি ওই লোকগুলোর জন্য কি মামা মামি উঠেছে, তাহলে কি তারা এসছে, মানে নানা রকম মাথার মধ্যে জিনিস চলছে। অ্যাকচুয়ালি কোনো জিনিসটাই আমি ঠিক মতো নিজেকে বোঝাতে পারছি না যে আমি কি দেখলাম, কি হচ্ছে, কি শুনছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে কেউ যেন আমাকে একটু ভারী ভারী কণ্ঠে বলল, দরজাটা খোল। আমি অবাকভাবে চমকে উঠে চুপচাপ নিজের মতো করে গুটি সুটি হয়ে বসে আছি, কারণ ভালো করে বুঝতে পারছি এই যে গলার আওয়াজ, দরজাটা খোল, এই আওয়াজ আমার 3 মামারও না, আমার বাবারও না, তাহলে কে কে আমাকে ডাকছে? পুরুষ কণ্ঠ, ভারী 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 তার শব্দ। আমি খুব ভয় পাচ্ছি, খুব খুব ভয় পাচ্ছি। আমি চুপচাপ বসে বসে ভাবছি কি করব, চিৎকার করে মাকে বাবাকে ডাকবো, চিৎকার করব, কি করব। প্রচণ্ড ভয় আমার লাগছে। আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর সব যেন শান্ত হয়ে গেল। আস্তে আস্তে শুনতে পাচ্ছি বাইরে পাখির কোলাহল, পাখির শব্দ, পাখি ডাকছে, মানে ভোর হচ্ছে, ভোর হচ্ছে। যেন মন থেকে আস্তে 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 পাখির আওয়াজ শুনতে শুনতে যেন শরীরের মনের যে ভয়টা আস্তে আস্তে ভোরের আলোর সাথে সব যেন নিমিষে উধাও হয়ে গেল। আর ভয় লাগছে না। আস্তে করে দেখলাম যে বাইরেটা ভোর হয়ে গেছে, ভোরের আলো। তারপর আমি শুয়ে পড়ি। হঠাৎ যেই শুলাম, হয়তো খুব জোর আনুমানিক 45 মিনিট কি 1 ঘন্টা হবে, চিৎকার চেঁচামেচি নিচে শুনতে পাচ্ছি, হই হই হচ্ছে। আস্তে করে দরজাটা খুলে বেরোলাম। সারা রাত তো আমি ঘুমাইনি, সকালবেলাও ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমাতে পারলাম না। আমি বেরিয়ে দেখলাম এ কি, এ তো এক কাণ্ড হয়ে গেছে, লোকজন একেকার বাড়িতে, কি ব্যাপার। হঠাৎ করে
ছুটতে নিচে নামলাম, সেখানে দেখলাম মা বাবা উপস্থিত। মাকে বললাম, মা কি হয়েছে মা? মা বললো, আর বলিস না, বাইরে যেন কি একটা হয়েছে। মামা বলছে বাইরে বেরোবি না। আমি বললাম, মা বাবা বাইরে কি হয়েছে মা? মা বলল, এত কথা বলছিস কেন? এক্ষুনি বড় মামা কিন্তু ধমক দেবে, চুপ কর, চুপচাপ থাক, যা হয়েছে আমরা পরে তোকে জানাবো। যা উপরে ঘরে গিয়ে ঘুমা, চোখের নিচে কালি পড়ে গেছে, রাতে ঘুমাসনি। আমি বললাম, মা তোমার সাথে আমার অনেক কথা আছে। মা বললো, তোর অনেক গল্প আমি জানি, তুই সারাদিন করবি, এখন কি হয়েছে দেখতে দে, তুই যা উপরে যা, যা গিয়ে স্নান টান করে নি। আমি চুপচাপ মুখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরে, গিয়ে চুপচাপ গেটটা বন্ধ করে শুয়ে পড়ি। আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না, কি হয়েছে না হয়েছে আর আমার জানার দরকার নেই, আমি ঘুমিয়ে পড়লাম। যখন দুপুরবেলা আমাকে বড় মামি ডাকতে আসে, বড় মামি বললো, কিরে মালা, তুই স্নান করিসনি? কিরে তোর কি শরীর খারাপ, এখনো ঘুমাচ্ছিস? আমি তখন বললাম, না মামি, আসলে রাতে আমার না ঘুম হয়নি, আমি তোমাকে পরে বলবো, এখন তোমার হাতে সময় আছে? মামি বলল, দূর বাবা, তুই সর সর, এখন আমার হাত টাত ধরিস না, যত গল্প সন্ধ্যার পর হবে, পুজো দেওয়ার পর, ঠিক আছে? এখন যাই, তুই জানিস না সবাই তো খেয়ে গ্রামের লোকরা চলে গেল, এখন খেতে দেবো, স্নানটা করে আয়। মামা যদি দেখে তুই এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত স্নান করিসনি, বুঝতে পারছিস মামা কত তোকে বকাবকি করবে। আমি বললাম, আমি আসছি। চুলটা খোপা করে স্নান করে শাড়ি পরে কোনো রকমই দৌড়ালাম খেতে। মামা আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, এত দেরি কেন মালা, আজকে সকাল সকাল স্নানটা সেরে নিতে পারিসনি? আমি বললাম, না মামা, শরীরটা না ভালো লাগছিল না, রাতে সেরকম ঘুম হয়নি। মামা বলল, ঠিক আছে, যা গিয়ে খাবারটা খেয়ে নে, আমার তো প্রায় অর্ধেক খাওয়া হয়েই গেল। ওফ, কখন তোর মামি গিয়ে বলেছি, কি যে করিস না। আমি আর কোনো কথা বললাম না, সবাই দেখলাম খুব স্বাভাবিক, খুব সাধারণ। সকালে কি হয়েছিল আমিও মনে করে উঠতে পারছি না, আর রাতে কি দেখেছিলাম সেটা সত্যি ছিল কি স্বপ্ন ছিল আমিও আর বুঝে উঠতে পারছি না, ঘুমটা এত ভালোই হয়েছে। যাই হোক, সন্ধ্যাবেলা মা আমার রুমে আসে। মাকে বললাম, মা কি হয়েছিল গো মা? মা তখন বললো, আর বলিস না, মামা পুকুরে নতুন মাছ ছেড়েছিল, মাছ চাষ করে তো, মাছ কেন, এত গ্রামের লোক প্রত্যেক দিন আসে, তো ওখান থেকে মাছ তুলে রান্না হয়, সেগুলো মামা মামি সবাই খায়, আমরাও তো এসে খাই, আর গ্রামের লোকজনকেও প্রত্যেক দিন মাছ খাওয়ায়। নিরামিষটা একদিন সপ্তাহে শনিবার সবাই খায় গ্রামের লোক, এমনি প্রত্যেক দিন মোটামুটি মাছ তো দেয়। আবার কোনো সময় হয়তো মাংস কিনে আনতে পারলো না, কি মাছ বাজার দিয়ে আনতে না পারলে এইখান থেকে পুকুর থেকে জানিস তো মাছ ধরে রান্না করা হয়। আমি বললাম, হ্যাঁ কী হয়েছিল? তখন মা বলল, সকালবেলা মামা উঠে দেখে প্রচুর মাছের মানে টুকরো টুকরো অংশ ছিটিয়ে পড়ে রয়েছে। জলের মধ্যে কি কোনো বিষাক্ত সাপ উঠে মাছ তুলে খেয়েছে, না কোনো পশু ঢুকেছিল, সেই নিয়েই চিৎকার চেঁচামেচি, জানিস তো গ্রামে যেটা হয়। তারপরে এই গ্রামের লোকজন একে একে আসে, তারাও বলে যে এটা কী করে হলো, এতদিন তো আগে কোনো দিন হয়নি বা কিছু। তখন আমাদের মালা দিদি ভাই, তখন ছোট্ট একটা 18 বছরের মেয়ে, তখন তো আর মাকে বলে, মা একটা কথা বলবো, ছোটো মুখে বড় কথা, ক্ষমা করো, কালকে রাতে কোনো সাপ বা কোনো প্রাণী আসেনি, আমি 7জন মানুষ দেখেছিলাম। কি অদ্ভুতভাবে মা, তারা সাদা সাদা পোশাক পরেছিল, তারা জলের মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে মাছ তুলে খাচ্ছিল মা, আমি দেখেছিলাম। তাদের হাতগুলো মানুষেরই মতো, কিন্তু যখন তারা পুকুরের মধ্যে দিচ্ছে তখন হাতগুলো যেন বড় হয়ে যাচ্ছে মা। আমি কিন্তু জ্যোৎস্নার আলোতে অনেকক্ষণ ধরে দেখেছি। আমার মা বলছে, সর্বনাশ, এসব তুই কী বলছিস, কী দেখেছিস? আমি মাকে বললাম, হ্যাঁ মা, সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না মা, আমি এগুলো দেখেছি। আমাকে মা বলল, তুই মামাকে বলতে পারবি? আমি বললাম, হ্যাঁ পারবো। তখন আমার মামাকে মা ডাকে, আমার মামা সাথে সাথে আসে। আমার মামা বলল, কি হয়েছে বলতো? তখন আমার মা বলল, কালকে সকালবেলা আজকে যে চিৎকার চেঁচামেচি হলো না, তোর পুকুরের মাছগুলো কে কি করেছে ওর কাছ দিয়ে শোন, ও তো রাতে ঘুমায়নি, এই জন্যই তোর আজকে বেলা হয়ে গেছে,
শোন, ও সবটা দেখেছে। তখন আমাকে আমার মামা বলল, কি দেখেছিস, কি হয়েছে, বল কি হয়েছে, চোর টোর এসছিল নাকি, তুই দেখেছিস তখন ডাকিসনি কেন? আমি বললাম, মামা চোর তো আসেনি, কিন্তু আমি 7জন লম্বা চওড়া মানুষ দেখেছিলাম যারা সাদা সাদা পোশাক পরেছিল। তখন আমার মামা বলল, আচ্ছা আর কিছু বলতে হবে না, তুই চুপ কর, বুঝতে পেরেছি। আমি তখন বললাম, কি মামা, কি মামা? খুব কৌতূহল হয়ে মামার চোখে মুখে একটা কালো ছায়া নেমে আসলো। মামা তড়িঘড়ি করে বলল, আমি একটু নিচে যাচ্ছি। গিয়েই আমার 2 মামার নাম করে ডাকতে শুরু করলো। তখন 2 মামা হয়তো একত্র হয়েছে, আমি তো জানি না। তো মা বলল, তুই সত্যি বলছিস তো, এগুলো দেখেছিস? আমি বললাম, হ্যাঁ। তখন মাও ছুটে গেল মামার পিছনে। পরে জানতে পারলাম 7টা জিন, যে 7জনকে আমি দেখেছিলাম সেটা পুরুষ 7টা জিন এসছিল, যারা এসে মামার পুকুরের প্রচুর মাছ খেয়েছে, সাথে নষ্ট করে দিয়ে চলে গেছে। কারণ মামা 1 মাস আগে কোনো এক তান্ত্রিক দ্বারা কাজ করিয়েছিল। মামার চাষের জমিতেও কিছু জিন রাখা আছে। জিনদের সাথে জিনদের কিন্তু কোনো না কোনো কারণে ঝামেলা হয়। কারণ জমিদার শুধু আমার মামারা একা ছিল না, ওরকম জমিদার বর্ধমানে তখন অনেক বাড়িতেই ছিল। তাদের প্রচণ্ড টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ধানের গোলা, বড় বড় পুকুর অনেক ছিল। যখন দেখবে, যেরকম মানুষের ভালো মানুষ দেখলে কেউ কাউকে গিয়ে ক্ষতি করে দিয়ে চলে আসে, তোর ভালো হচ্ছে, দাঁড়া, আমার ছেলেটা পড়াশোনা একদম ভালো করতে পারছে না, আচ্ছা দাঁড়া, তুই ভালো মতো পড়াশোনা করছিস, সাথে সাথে গিয়ে কি করলো, ওর পড়াশোনার জন্য একটা খারাপ কাজ ক্ষতি করে চলে আসলো। ঠিক সেরকমই এই জিন যেইটুনি মামাদের চাষের জমিতে পুকুরে যে আরো জায়গায় জিন রাখা আছে। কালকের ঘটনায় একজন কমেন্ট করেছিলে, জিনকে কি এরকম ভাবে বেঁধে রাখা যায়? জিনকে বেঁধে রাখা যায়, জিনকে বেঁধে রাখা যায়। জিনকে বশে করতে হয়, জিনকে জিনের মতো করে খাবার দিতে হয়। জিনকে প্রত্যেক দিন রাতে, কোনো জিন মাছ খায়, কোনো জিন ফল খায়, ফলের রস খায়, তাদেরকে আহার করাতে হয়। জিন থাকে প্রচুর জায়গায়, এরকম জিন তারা পুষে রেখে দেয়। তারা দেখবে তাদের প্রতিপত্তি সম্পত্তি, পিতৃপুরুষের অগাধ অগাধ জমি, দেখবে জমিতে চাষ হচ্ছে, বাস হচ্ছে, সাথে মাছ, সব কিছু আছে, কিন্তু সেখানে কেউ থাকে না। কিন্তু ওই জমি থেকে একটা ফল ওই জমির আওতা থেকে নিয়ে কেউ বেরোতে পারবে না। জিন এরকম রাখা যায়, মন্ত্র দ্বারা তাকে বশে করে জিনকেও রাখা যায়। তো সেই যে জিন যারা বসে ছিল, সেই জিনদের সাথে অন্য কোনো জমিদার এই ব্ল্যাক ম্যাজিক করে, যার কারণে সেই জিনগুলো যখন জমিতে মানে ক্ষতি করতে যায়, তখন সেই জমিতে তারা ক্ষতি করতে পারেনি, কারণ মামারও জিন পোষা আছে। তখন জিন পুষতো সবাই, একটা সময় ছিল। তো মামাদেরও জিন রাখা আছে, এবার তারা তো ওখানে ক্ষতি করতে পারেনি। এবার যেহেতু বাড়িতে যেখানে বাস্তু সবাই থাকে, তখন আমার ছোট যে মামার বউ মানে মামি, সে ছিল প্রেগনেন্ট। তো তার কারণে জিনগুলো, যেগুলো বাড়িতে 2টো জিন রাখা ছিল, তাদেরকে মামা অন্য জায়গায় বলেছিল তোরা ওখানে চলে যা, কারণ যাতে মামি ভয় টয় না পায়, বা কোনো কারণে, কিছু একটা কারণে, অতটা জানা যায়নি, যেই কারণে বাড়িতে কোনো জিন ছিল না। জিন যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো ওই মাছগুলো নষ্ট করে যেতে পারতো না, খেয়ে কিছু করতে পারতো না। বাড়িতে জিন না থাকার কারণে তারা যেহেতু সবজি চাষ, ধানের গোলা নষ্ট করতে পারেনি, তারা পুকুরের ওই মাছগুলো খেয়ে নষ্ট করে যায়। সেইটা পরে আমাদের মালা দিদিভাইয়ের মা বলে, তারপর গিয়ে সেই যে মানে জিন, সেই জিন যে 2টোকে আলাদা জায়গায় রেখেছিল, তাদেরকে আবার ওখানে এনে রাখে, যাতে আবার কোনো সময় ওই অন্য জমিদার ক্ষতি করলে এসে বাড়িতে কোনো রকম সেই জিনগুলো যেন ক্ষতি করে না যেতে পারে, তাদের পাঠানো জিন। ওর জন্য মামা বাড়িতে আবার জিন 2টো রাখে। মানে আগে না কিরকম ছিল জানো তো, আগে যারা জমিদার ছিল তারা এসব জিন টিন রাখতো। আর তখন তো মানে এখনো কিন্তু অনেক জায়গায়, আমি কিছুদিন আগে তোমাদের, কিছুদিন না বছরখানেক আগে একটা তোমাদের ঘটনা বলেছিলাম। 2 মানে মুসলিম তান্ত্রিক ছিল,
আমার কাছে তোমরা অনেকে নাম্বারও নিয়েছিল ওনাদের, তবে ওনাদের যিনি বড় বড় দাদা ছিল তান্ত্রিক, উনি মারা যান। এসব কাজ করতে করতেই মারা যান, কেন ওই বলে না বাবারও বাবা আছে, মারা যান। ছোট যিনি ছিলেন, আমি জানি না এখনো আছে কিনা, উনি ওনাদের যে বাড়ি ছিল আমাকে বলেছিল, মানে তার সামনে থাকা একজন বাড়ির বউ বলছে ওনাদের বাড়িতে মানে রাতের বেলা গাছ ঝাঁকানি দিত, মানে ওই যে ওনার বাড়ির যে পুরো ভিটে না, বলছে কেউ দেখতে পারবে না। আর যে মহিলা আমাকে বলেছিলেন ওনাদের বাড়িটা ছিল একতলা, ওনারা ওই ছাদে উঠলে পারে ওই ভিতরে দেখতে পারত, এছাড়া কারোর পারমিশন ছিল না ওই মানে বাড়ির ভেতরে যাবার। বিশাল বড় 19 কাঠা জমি নিয়ে সেই বাড়িটা ছিল, আর কি গাছ না ছিল, সবজি গাছ। এবার রাতের বেলা প্রায় না ওরকম গাছ ঝাঁকুনি দিত। আর ওই যে মহিলা রাতের বেলা ওয়াশরুমে উঠতো, মানে বাথরুমে উঠতো, দেখছে যে ওই তান্ত্রিক যে দু ভাই ছিল ওদের বাড়ির গাছগুলো অস্বাভাবিকভাবে মানে ঝড় উঠেছে, বাড়িতে নড়ছে। এবার সে কি করতো, মাঝে মাঝে কৌতূহল বশত সে জানতো, তার কাছে মানে ওখানে তো তাবর তাবর লোক আসতো কাজ করাতে ওই তান্ত্রিক দুজনের কাছে, তো জানতো ওনারা তান্ত্রিক, ওনাদের কিছু। এবার ভাবতো কি যে কাজগুলো রাতের বেলা কে ঝাঁকায়, মাঝে মাঝে হতো। উনি নিজের চোখে ওই মহিলা দেখেছিলেন। উনি প্রথমে ভেবেছে কোনো বাদর ঠাদর এসছে, গাছে ফল ভর্তি। বলে ওই রকম না চাষ করলে 100 জনকে দিয়েও তোমার গাছে অত ভালো ফল হবে না। প্রত্যেকটা গাছে আমের সময় আম, বলছে পাতা দেখা যেত না, আম থেকে আশফল থেকে শুরু করে ফলসা থেকে শুরু করে মানে কি গাছ না নেই, এত গাছ আর এত গাছে ফলন। সেগুলো রাতের বেলায় জিনরা ওই গাছের মধ্যে উঠে ঝাঁকুনি দিয়ে দিয়ে ওরা খেত ওগুলো পেরে, জানো? শুনলে অবাক লাগবে। জিনরা, ওদের একটা গোষ্ঠী আছে, যেরকম মানুষের একটা পরিবার থাকে, জিনদেরও ওরকম পরিবার থাকে। ওরা ওরকম বাচ্চা বউ সব নিয়ে থাকতো। ওই জিনগুলো ওই গাছের ফল খেত। একটা গাছের ফল না ওই দুই দাদা তান্ত্রিক ছিল না বিক্রি করতো, না 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 নিজেরা খেত, না বিক্রি করতো না খেত, সব জিনরা খেত, জিনদের জন্য ছিল। একটা ফল বাইরে কেউ পেত না, জানো? জিন রাখা যায় বাড়িতে, সে রাখতে গেলে অনেক ক্ষমতা চাই। যাই হোক, এবার চলো আমরা তোমাদের কমেন্টগুলো পড়ি। আর হ্যাঁ, কমেন্টগুলো পড়ার আগে এবার হচ্ছে আমার প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে আমি কিন্তু তার আগামীকাল নাম কিন্তু জানিয়ে দেবো, ঘটনায় না, কিন্তু আমি শর্টসে দেবো, ঠিক আছে? তোমাদের নাম, শুধু তোমাদের নামগুলো বলবো, দেখি কারা কারা তোমরা সঠিকভাবে শুনেছো আর কারা কারা উত্তর দিতে পারো। আমি তোমাদের কাছে ছোট্ট একটাই ছোট্ট প্রশ্ন করব। আমাদের মালা দিদি ভাই যখন রাতের বেলা উঠেছিল, পাখিটার বিষয়ে আমরা কিছু জানতে পারিনি ঘটনায়, আর যখন উঠেছিল তখন দিদিভাই যে পুকুর পাড়ে কিছু মানুষ দেখেছিল, কজন ছিল? আমি জানি সবাই পারবে তোমরা যারা শুনেছো, আর আমি দেখি তোমরা কারা কারা উত্তর দিতে পারো। কজন ছিল সেই মানুষগুলো পুকুর পাড়ে বসেছিল, কজন ছিল? সঠিক উত্তর যে দিতে পারবে তার নাম কালকে বলবো। তাহলে চলো এবার কমেন্টগুলো পড়ি। তো চলো, বেশি কমেন্ট নেই, খুব অল্প কমেন্ট আছে, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, আমি বেশি বেশি করে কিন্তু কমেন্ট চাই। নামগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথম আমাদের কমেন্ট করেছে মিতা দত্ত, তারপরে সরস্বতী প্রামাণিক, তারপর শম্পা মিনি কিচেন, স্বপ্না বাজাল দিদি ভাই, আর তারপর কমেন্ট করেছে সঞ্জীব মিত্র। উনি বলেছিলেন জিনকে কিভাবে পাহারায় রাখে ভালো। আমি লিখেছিলাম হ্যাঁ রাখা যায় বন্ধন করে, উনি আমাকে কথাটা বলেছিলেন জিনকে রাখা যায়। আচ্ছা, তারপরে আমাদের কৃষ্ণা ধারা বলেছে তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বোন? লাভ ইউ টু দিদি ভাই, লাভ ইউ টু বনু। জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয় বোন। আচ্ছা, গঙ্গা বৈরাগী, তারপরে নীলিমা সিংহ, তারপরে আমাদের কমেন্ট করেছে ডালি দেবনাথ, বলেছে সোনা মা ঘটনা শোনার জন্য আমি রেডি। আচ্ছা, আজকের ঘটনাটা কেমন লাগলো
লাগলো অবশ্যই জানাবে, আর আমি কিন্তু প্রশ্নের উত্তর চাই। আচ্ছা, তারপর রূপা দে আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি কমেন্ট করেছো, বলেছো শীতের রাতে তার মধ্যে ভয়ানক ভৌতিক ঘটনা, সত্যি ভাবা যায় না সোনা বোন। এই দাদা ভাইয়ের আরো ঘটনা শুনতে চাই। তোমার ভূতের বাড়ির ঘটনা শোনার জন্য অপেক্ষায় রইলাম। ভালো থেকো, রোজ রোজ ঘুমের ওষুধ দিয়ে যেও। জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। আমি চেষ্টা তো করছি তোমাদের জন্য আমি ঘটনা সত্যি নিয়ে আসি, যতই আমার কাজ থাকুক না কেন। আয়ান হালদার, নেহা মাইতি, সুদীপ্তা ব্যানার্জি, তারপরে সুমনা ভট্টাচারিয়া, সুকন্যা বলেছে অবশ্যই শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শেয়ার করব। জলি হাজরা বলেছ, ও বনু তোমার ভূতের বাড়ির ঘটনাগুলো বড় শুনতে ইচ্ছা করছে। আজকের ঘটনাটা নতুনত্ব লাগলো, বেশ ভালো লাগলো। তোমার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা থাকলো বনু। লাভ ইউ টু দিদি ভাই। আমরা নতুনত্ব ঘটনা শুনবো এটাই তো আশা করতে পারি। তারপর আমাদের শেয়াস ভাই বলেছে ফার্স্ট কমেন্ট লাভ দিয়েছো, শুনতে এলাম। ওয়েদার প্লাস হরর স্টোরি ম্যাজিক, সত্যি ম্যাজিক। আর কালকের ঘটনাটা আমার খুব ভালো লেগেছিল। আর ওই লরি চালক দাদা ভাইয়ের আরো ঘটনাও আমি তোমাদেরকে শেয়ার করব আছি। আচ্ছা, তারপর সন্তুর দুনিয়া বোন বলেছো আমিও ঘটনা শুনছি দিদিভাই, অবশ্যই শুনবে। পাপ্পু ভাই বলেছো দিদিভাই ঠান্ডায় তোমার ভৌতিক ঘটনা শুনছি, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয় ভাই। তারপরে কিষাণু মান্না বলেছে চলে আসলাম ঘটনা শুনতে, আর অনেকগুলো রেট হাট দিয়েছো। তারপর পুলক চক্রবর্তী বলেছো দিদি আজ ঘটনাটা বেশ ভয়ঙ্কর, এই ঠান্ডাতে পুরো জমে গেছে, সত্যি তাই। ফুলেশ্বরী চক্রবর্তী বলছো খুব ভয় লাগলো ঘটনাটা শুনে। আমি সেলাইয়ের কাজ করতে করতে শুনছি, ভালো জেগে কাজ করতে পারি। আচ্ছা হ্যাঁ, ঘটনা শুনতে শুনতে কোনো কাজ করলে সময়টাও কিভাবে চলে যায়, আর কাজও কিন্তু হয়ে যায়, এটা ঠিক। তারপরে আমাদের বাপ্পা ভট্টাচার্য কমেন্ট করেছেন, বলেছেন দারুণ লাগলো দিদি। আচ্ছা, তারপরে আমাদের সুমন কান্তি মান্না বলেছো দারুণ লাগলো দিদি ভাই। আচ্ছা, আব্দুল হক ভাই আমাদের বাংলাদেশ থেকে বলেছো প্রচন্ড ভয়ের ঘটনা, তার উপর শীতের রাতে শুনছি, সব মিলিয়ে দারুণ একটা সময় কাটলো। অসংখ্য ধন্যবাদ দিদি ঘটনাটার জন্য, খুব ভালো থেকো ভাই। আচ্ছা, তারপরে দত্ত চ্যানেল থেকে বলেছো ঘটনাটা খুব ভালো লাগলো সোনামা। আচ্ছা, তুমি খুব ভালো থেকো। তারপর প্রদীপ দাস বলেছো ঘটনা খুব ভালো লাগলো। রূপা শেঠ বলেছো ঘটনাটা খুব ভালো লাগলো, আরো ঘটনাগুলো যে আছে ওগুলো শুনতে চাই, অবশ্যই বলবো আমি। চৈতালি রয় বলেছো খুব ভালো লাগলো দিদিভাই ঘটনাটা। আচ্ছা, তারপর ডিলাইটফুল রিয়েলি কার বলেছো খুব ভালো লাগলো। আচ্ছা, তারপর আমাদের বাংলাদেশ থেকে মিম বলেছো দিদি ভাই সত্যি এটা একটা আশ্চর্য ঘটনা, মানুষ বলে না পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, সত্যি এটা একটা বাস্তব চিত্র। একদম ঠিক কথা বলেছো, কারোর যদি কেউ ক্ষতি করে তাহলে পরে তারও ক্ষতি হয়, অন্যের ভালো চাইলে নিজেরও ভালো হয়, এটা একদম বাস্তব ঘটনা। আর কি বলতো, সময় ঋতু পরিবর্তন যেরকম হয়, কারোর সময় কিন্তু একভাবে যায় না। আজকে যদি তুমি ভাবো লোকের ক্ষতি করে তোমার খুব ভালো হচ্ছে, তুমি খুব ভালো আছো, আগামী দিন তোমারও সেই দিনটা আসছে, অপেক্ষায় থাকতে হবে। যাই হোক, আজকের কিন্তু প্রশ্নের উত্তর চাই। সবার কেমন লাগলো জানিও। এখনের মতো আসছি, টাটা, গুড নাইট, লাভ ইউ টু।